ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স, নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আচ্ছা, এই যে বললাম যে ভালো আছেন, এটা দিয়ে শুরু করি। আমি ভালো আছি, তুমি ভালো আছো, সে ভালো আছে, তারা ভালো আছে। এবার আমি যদি বলি যে আমি ভালো ছিলাম, সে ভালো ছিল, তারা ভালো ছিল। আবার হতে পারে যে আমি ভালো হব, তুমি ভালো হবে, তারাও ভালো হবে। তো কখনো কখনো এই যে আছি, ছিলাম, হব, এই ধরনের বাক্যের ক্ষেত্রে ইংরেজি গঠনগুলো কেমন হবে সেটাই কিন্তু আমাদের আজকে শিখতে হবে। তো অনেক সময় অনেক কনফিউশন হয়ে যায় আমাদের এই ধরনের বাক্য নিয়ে। তো আজকের ক্লাসটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি এই ধরনের কনফিউশন আপনার থাকবে না। আপনি স্মার্টলি বাক্যগুলো সঠিকভাবে তৈরি করতে পারবেন এবং বলতে পারবেন। এনিওয়ে, সো নো মোর টকিং, লেটস গেট স্টার্ট। লার্নার্স, বাড়িতে বসে যারা আপনারা নিজে নিজে ইংরেজি শিখতে চান তারা আমাদের বইয়ের একটি কপি সংগ্রহ করতে পারেন। ইয়েস, দেয়ার্স দ্য কপি। সো ইউ ক্যান কালেক্ট দিস। আপনি আগ্রহী থাকলে এই বইয়ের একটি কপি সংগ্রহ করে আমাদের এই বইটির লেসনের ভিডিও ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। বাড়িতে বসে সময়কে কাজে লাগান। বাড়িতে বসে আমাদের এই বইয়ের লেসন ভিত্তিক ভিডিও ক্লাসগুলো বাসায় দেখে নিজেই নিজের কোর্সটি কমপ্লিট করে ফেলুন, ইংলিশ কোর্স। তো বইটি অর্ডার করতে পারেন যদি আগ্রহী থাকেন। খুব সহজ করে উপস্থাপন করা হয়েছে, ওকে। আর বইটি আমাদের কাছে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। আর এই বইটি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনি যে কোনো জেলাতে নিতে পারেন বাংলাদেশের অভ্যন্তরে। মাত্র 700 টাকা বিকাশ করবেন, 700 টাকা বিকাশ করলে আমরা বইটি আপনার নিকটস্থ কুরিয়ার শাখায় পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। খুব সহজে পেয়ে যাবেন। আর কোভিড-19 বা লকডাউন অবস্থার মধ্যে কুরিয়ার অফিস খোলা আছে, কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে অর্ডার করতে পারেন। সো নো মোর টকিং অ্যান্ড লেটস এনজয় দ্য ক্লাস। আছি, ছিলাম এবং হব। এই যে আছি, এই আছি জিনিসটা যখন বোঝাবে তখন আপনাকে বুঝতে হবে যে এটা প্রেজেন্টের কথা, বর্তমানের কথা কিন্তু আছি। কারণ এটা দ্বারা একটু ছিলেন সেটা বোঝাচ্ছে না, বা হবেন সেটা বোঝাচ্ছে না। আছি, আমি ভালো আছি, বর্তমানের কথা। সো এটাকে কিন্তু আপনি সিম্পল প্রেজেন্টও ধরে নিতে পারেন। তো এই ধরনের ক্ষেত্রে আমরা কিছু স্ট্রাকচার দেখব যে বাক্যের গঠনের স্ট্রাকচারগুলি কেমন হবে। বিশেষ করে আছিটা প্রথমে দেখাবো, আর সেই স্ট্রাকচারে ফেলে আমরা কিছু বাক্য তৈরি করবো যেখানে ইংলিশ এবং বাংলা দুইটাই আমরা পাবো, যাতে করে আমাদের ধারণাটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আছি শব্দটি কিন্তু অবস্থা বা অবস্থানকে প্রকাশ করবে। অবস্থা বা অবস্থান। অবস্থা কেমন? আমি বললাম যে আমি ভালো আছি, আমার ভালো থাকা একটা অবস্থাকে ইন্ডিকেট করছে। কিন্তু আমি যদি বলি যে আমি ঢাকায় আছি, ঢাকা কি? একটি জায়গা। তাহলে আমি ঢাকায় অবস্থান করছি, এই যে বিষয়টা, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোনো অবস্থা বা অবস্থানকে ইন্ডিকেট করবে আছি শব্দটি। এবার স্ট্রাকচার দেখবো, এটার স্ট্রাকচারটা কী হয়। তো আপনি যদি কোথাও দেখেন যে আসি আছে, বাক্যের শেষে আছি এই শব্দটি আছে, তো সেই ক্ষেত্রে আপনি বাক্য গঠনের জন্য যে সূত্রটি ব্যবহার করবেন সেটি হচ্ছে প্রথমে সাবজেক্ট ইউজ করবেন, আর সাবজেক্টের পরে আপনারা দিবেন সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর। এর পরেই দিবেন অবস্থা বা অবস্থান, যে অংশটুকু বোঝাচ্ছে এইটুকুর ইংরেজি লিখলে হয়ে যাবে। তাহলে সূত্রটি কী দাঁড়ালো? সাবজেক্ট, এরপরে এম, ইজ, আর যে কোনো একটি, এবং তারপরে অবস্থা বা অবস্থান যে অংশটুকু প্রকাশ পাচ্ছে তার ইংরেজি বাক্য হয়ে যাবে। তো চলুন এবার কিছু বাক্য দেখি। আপনি প্রথমে বললেন যে আমি প্রস্তুত আছি, তাহলে এই বাক্যটির ইংরেজি বলবেন যে আই অ্যাম প্রিপেয়ার্ড। এখানে আই কি ছিল? সাবজেক্ট। এরপরে অ্যাম ইজারের অ্যাম নিয়েছেন আপনি। তারপরে যে প্রিপেয়ার্ড মানে কি? আপনি প্রস্তুত। আপনার প্রস্তুতি যদি হতো সেটা হতো প্রস্তুতি, প্রিপারেশন। কিন্তু এখানে আপনি প্রস্তুত হয়ে গেছেন, প্রস্তুত অবস্থাটা, সেটা হচ্ছে প্রিপেয়ার্ড বলতে হবে। তাহলে আমি প্রস্তুত আছি, আই অ্যাম প্রিপেয়ার্ড। যদি বলতাম সে প্রস্তুত আছে, তাহলে হতো হি ইজ প্রিপেয়ার্ড। তারা প্রস্তুত আছে, এই ক্ষেত্রে আমরা দের পরে আর ব্যবহার করতাম, দে আর প্রিপেয়ার্ড। এইভাবে আমরা ব্যবহার করব। তাহলে সে প্রস্তুত আছে যদি বলতাম তাহলে হতো হি ইজ প্রিপেয়ার্ড। তারা প্রস্তুত আছে, এই ক্ষেত্রে আমরা বলতাম দে আর প্রিপেয়ার্ড। এবার চলুন অবস্থান বোঝাতে কিভাবে আমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারি সেটা দেখাবো। যে আছি শব্দটি দ্বারা কখনো কখনো অবস্থানকেও ইন্ডিকেট করবে। যেমন আপনি বললেন যে আমি বাড়িতে আছি, তাহলে বাড়িতে একটা অবস্থান করা বোঝাচ্ছে আপনার এখানে বাড়িতে আপনি অবস্থান করছেন। তাহলে বলবেন আই অ্যাম অ্যাট হোম। এখানে অবস্থান করার অর্থে আপনি অ্যাট ব্যবহার করতে পারেন হোমের পূর্বে। তারপর বললেন যে সে অফিসে আছে, এটা হবে হি ইজ অ্যাট অফিস। হি ইজ ইন দ্য অফিস বললেও হবে। তো বললেন যে হি ইজ অ্যাট অফিস, সে অফিসে আছে। আমি ঢাকায় আছি, ঢাকা একটা জায়গায় আমি অবস্থান করছি, তাহলে আমি বললাম যে আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা। আই অ্যাম ঢাকা বললে হবে না, তাহলে আপনি ঢাকা হয়ে যাচ্ছেন, একটা জায়গা, তাই না? এখানে ঢাকার পূর্বে ইন বলতে হবে, ইটস এ প্লেস, যেহেতু জায়গা। তাহলে আপনি বলবেন যে আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা। নাও লেটস টক অ্যাবাউট ছিলাম। ছিলাম নিয়ে কথা বলবো, ওকে। ছিলাম শব্দটি দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে অতীতকে ইন্ডিকেট করছে, নিশ্চয়ই বুঝতে পারছেন।
ছিলাম, ছিলেন, ছিল, এইরকম ব্যাপারটা। ওকে, তো এই ক্ষেত্রে যদি কোনো বাংলা বাক্যের শেষে ছিলাম থাকে তাহলে আপনি যেভাবে বাক্যের গঠন করবেন সেটা হচ্ছে সাবজেক্টের পরে ওই সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করবেন। এরপরে যে অবস্থা বা অবস্থানটা ইন্ডিকেট করবে সেটার ইংরেজি লিখে দিবেন। তাহলে স্ট্রাকচার সাবজেক্ট, এবার সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার, তারপরে যদি অবস্থা বোঝায় সেই অবস্থাটাকে ইংরেজিতে লিখবেন, আর অবস্থান বোঝালে সেই অবস্থানটুকু ইংরেজিতে লিখে দিবেন, হয়ে যাবে। এবার চলুন কিছু বাক্য দেখা যাক। তাহলে আপনি বললেন যে আমি অসুস্থ ছিলাম। এখন এই যে অসুস্থ, অসুস্থ কি একটা অবস্থা, আপনার শারীরিক অবস্থাকে বোঝাচ্ছে যে মন্দ অবস্থা, ভালো অবস্থা, এরকম কোনো একটা অবস্থা। তাহলে এখানে মন্দ অবস্থা বোঝাচ্ছে যে আপনি অসুস্থ ছিলেন। তো আপনি বললেন যে আমি অসুস্থ ছিলাম, আই ওয়াজ সিক, অথবা ইল বলতে পারেন, আই ওয়াজ সিক অথবা আই ওয়াজ ইল। তাহলে এখানে আই কি ছিল সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়্যারের ওয়াজ ব্যবহার করছেন, আর ইল হচ্ছে আপনার যে অবস্থাটা বা সিক, সেই অবস্থা অর্থে ইল অথবা সিক ব্যবহার করেছেন। সে বেশ ভালো ছিল, তার মানে তার অবস্থাটা ভালো ছিল, সে বেশ ভালো ছিল, এই অর্থে আপনি ব্যবহার করতে পারেন যে হি ওয়াজ প্রিটি গুড। বেশ ভালো অর্থে প্রিটি গুড ইউজ করতে পারেন। তাহলে সে ভালো ছিল, হি ওয়াজ প্রিটি গুড। এখানে এই প্রিটি গুডটাকেই তার একটা ভালো অবস্থাকে ইন্ডিকেট করলো, সে ভালো অবস্থায় ছিল। ওকে, তারা উৎসুক ছিল, দে ওয়ার কিউরিয়াস। এখানে আপনি সাবজেক্ট দিয়ে দিয়েছেন, তারপরে ওয়াজ অথবা ওয়্যারের যেটা হয়, অর্থাৎ দের পরে ওয়্যার হয় তাই ওয়্যার দিয়েছেন, দে ওয়্যার। তারা কি ছিল, উৎসুক, কিউরিয়াস দিয়েছেন। এই কিউরিয়াসটা কি তাদের মনের অবস্থাকে প্রকাশ করছে, তারা আগ্রহী ছিল, উৎসুক ছিল, তাই না? তাহলে তারা উৎসুক ছিল, দে ওয়্যার কিউরিয়াস। চলুন এবার দেখি অবস্থান অর্থে আমরা কিভাবে এটাকে ব্যবহার করতে পারি। আপনি বললেন যে আমি কানাডায় ছিলাম। আচ্ছা, কানাডা কি একটা প্লেস, একটা দেশ। সো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আই ওয়াজ ইন কানাডা। কিন্তু আপনি যদি বলতেন আই ওয়াজ কানাডা, স্পিকিংয়ে এভাবে বললে আই ওয়াজ কানাডা, এটা বললে কেউ বুঝবে যে আপনি কানাডায় ছিলেন, এরকম কিছু বলছেন, কিন্তু ব্যাকরণে ভুল হয়ে যাচ্ছে। সেটা কি, এটা দেশ। সো কানাডার পূর্বে আপনি ইন ব্যবহার করবেন। তাহলে বলবেন যে আমি কানাডায় ছিলাম, আই ওয়াজ ইন কানাডা। সাদে ছিল, প্রশ্ন করা হলো সে কোথায় ছিল, আপনি বলছেন সে সাদে ছিল। তাহলে আপনি এখানে বলছেন যে হি ওয়াজ অন দ্য রুফ, সাদে, অন বলবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে হি ওয়াজ অন দ্য রুফ, সে সাদে ছিল। এখানে সাদে কি, তার অবস্থান করা বোঝাচ্ছিল। তাহলে হি সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ওয়াজ ওয়্যারের যে ভার্বটি বসছে ওয়াজ সেটা, তারপরে অন দ্য রুফ হচ্ছে তার অবস্থান কোথায় ছিল সেটা বোঝালো। তাহলে সে সাদে ছিল, হি ওয়াজ অন দ্য রুফ। তারা রেস্টুরেন্টে ছিল, তারা কোথায় ছিল, তারা রেস্টুরেন্টে ছিল। দে ওয়্যার অ্যাট দ্য রেস্টুরেন্ট, অথবা দে ওয়্যার ইন দ্য রেস্টুরেন্ট। আচ্ছা, রেস্টুরেন্ট শব্দটি যখন উচ্চারণ করবেন তখন রেস্টুরেন্ট, এরকম বাংলায় যেরকম রেস্টুরেন্ট বলে, কিন্তু ইংরেজিতে রেস্টুরেন্ট নয়, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। এখানে টু এই অংশটুকু টেনে নিয়ে যাওয়ার দরকার নাই, উচ্চারণটা এভাবে করবেন, রেস্টুরেন্ট। তাহলে তারা রেস্টুরেন্টে ছিল, দে ওয়্যার অ্যাট দ্য রেস্টুরেন্ট, দে ওয়্যার ইন দ্য রেস্টুরেন্ট, এটাও বলতে পারেন, অ্যাট বললেও হবে। তাহলে রেস্টুরেন্টে কি, তাদের অবস্থান করা বোঝাচ্ছিল, দে ওয়্যার অ্যাট দ্য রেস্টুরেন্ট। ওকে ডিয়ার ভিউয়ার্স, এবার কথা বলবো হব অর্থে। এই যে একটু আগে আমরা আলোচনা করলাম যে আসি কিভাবে ইংরেজি লিখবো, আসি থাকলে বা ছিলাম থাকলে, তাই না? এই আসি শব্দটি তো প্রেজেন্টকে ইন্ডিকেট করলো, আর ছিলাম হচ্ছে পাস্ট কি। কিন্তু এখন কথা বলবো হব নিয়ে। আচ্ছা, হব তার মানে কি, পরে হবেন, পরে হব, তাহলে এটা কিন্তু ফিউচারকে ইন্ডিকেট করছে। তো ফিউচার ইনডিফিনাইট, এই যে ফিউচারকে ইন্ডিকেট করছে, তাহলে আপনাকে মনে রাখতে হবে যে হব যদি থাকে কোনো বাংলা বাক্যে, তাহলে তখন ওই বাক্যের ইংরেজি করার জন্য আপনাকে যে সূত্রটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সাবজেক্টের পর উইল বি দিতে হবে, সাবজেক্ট প্লাস উইল বি। তারপরে আপনি কি হবেন, যেটা হওয়া বোঝাচ্ছে সেই অংশটুকুর ইংরেজি দিয়ে দিবেন, বাক্য হয়ে যাবে। তাহলে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস তারপরে বাকি যা কিছু থাকে, সহজ বিষয়। তো আমার মনে হয় যে এখানে আমরা কয়েকটা বাক্য দেখি এক্সাম্পল স্বরূপ, তাহলে বিষয়টা আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। সো চলুন কিছু বাক্য প্র্যাকটিস করি। তাহলে আপনি বললেন যে আমি দক্ষ হব, তাহলে এই বাক্যটির ইংরেজি আপনাকে বলতে হবে I'll be skilled, I will be skilled। তবে আপনি এখানে I'll be expert এটাও বলা যেতে পারে, এটাও বলতে পারেন। তো স্কিল যদি বলেন তাহলে স্কিলের সাথে ইডি যোগ করবেন আপনি, কারণ SKIL, কারণ SKIL এই স্কিল মানে হচ্ছে দক্ষতা, কিন্তু আপনি বলছেন আমি দক্ষ হব, তাহলে আপনাকে বলতে হবে I'll be skilled, ইডি যোগ করবেন, আমি দক্ষ হব, অথবা I'll be expert। এখানে কি, আই হচ্ছে সাবজেক্ট, উইল বি কি, উইল বি হচ্ছে ভার্ব, তারপরে আপনি যেটা হচ্ছেন যে দক্ষ হবেন, স্কিলড দিয়ে দিলেন, বাক্য হয়ে গেল। ঠিক একইভাবে যদি বলেন যে আমি প্রস্তুত হব, তাহলে বলতে হবে আই উইল বি প্রিপেয়ার্ড, আই উইল বি প্রিপেয়ার্ড মানে হচ্ছে আমি প্রস্তুত হব।
ওকে, আমরা সতর্ক হব। দেখেন প্রত্যেকটা বাক্যের শেষে কিন্তু হব শব্দটি আছে, তাই না? আমরা সতর্ক হব, তাহলে বলতে হবে উইল বি কেয়ারফুল, উইল বি কেয়ারফুল। ওকে, সতর্ক হব, তাহলে এখানে উই হচ্ছে সাবজেক্ট, উইল বি ভার্ব, তারপরে আপনি যেটা হবেন অর্থাৎ সতর্ক হবেন কি দক্ষ হবেন, এটা হবেন ওটা হবেন, সেই ইংরেজিটুকু লিখে দিবেন। এখানে সতর্ক হওয়া হচ্ছে, কেয়ারফুল হচ্ছে। তারা কর্মঠ হবে, কর্মঠ মানে কর্মক্ষম, ভালো কাজ করে, কর্মঠ হওয়া বোঝান নিশ্চয়ই। তাহলে তারা কর্মঠ হবে, এটা হবে হচ্ছে দে উইল বি অ্যাক্টিভ, অ্যাক্টিভ। যদি আপনি কর্মঠ না হন, কাজকর্ম ঠিক মতো না করেন, তার মানে আপনি কি হচ্ছেন অকর্মঠ, যেটাকে আমরা বলি ইনঅ্যাক্টিভ। তো এখানে কর্মঠ অর্থে আপনাকে বলতে হবে অ্যাক্টিভ। তাহলে তারা কর্মঠ হবে, দে উইল বি অ্যাক্টিভ, তারা কর্মঠ হবে, দে উইল বি অ্যাক্টিভ। আমি রাগান্বিত হব, আই উইল বি অ্যাংরি, আই উইল বি অ্যাংরি, অ্যাংরি মানে হচ্ছে রাগান্বিত, উইল বি এখানে হব। ওকে, তাহলে আমি রাগান্বিত হব, আই উইল বি অ্যাংরি। সে পরিশ্রমী হবে, পরিশ্রম করতে হবে, সে পরিশ্রমী হবে, তাহলে হি উইল বি, পরিশ্রমী ইংরেজি আমরা দুইটা দিতে পারি আপাতত এখানে, যে ইন্ডাস্ট্রিয়াসও বলতে পারি, আবার ডিলিজেন্টও ইউজ করা যেতে পারে। তাহলে সে পরিশ্রমী হবে, হি উইল বি ডিলিজেন্ট, অথবা সে পরিশ্রমী হবে, হি উইল বি ইন্ডাস্ট্রিয়াস। লাস্ট আর একটা বাক্য দিব, সেটা হচ্ছে যে তারা সচেতন হবে। এই সচেতন, সচেতন আমরা কনসিয়াস শব্দটি ইউজ করতে পারি, অ্যাওয়ার শব্দটি ইউজ করা যায়। তো আপনি কনসিয়াস শব্দটি দিতে পারেন, তাহলে তারা সচেতন হবে, দে উইল বি কনসিয়াস, কনসিয়াস, CONSCIOUS, কনসিয়াস এরকম উচ্চারণ করবেন না, এই সচেতন শব্দটিকে আপনাকে বলতে হবে কনসিয়াস। তাহলে তারা সচেতন হবে, দে উইল বি কনসিয়াস, তারা সচেতন হবে। So dear viewers, let's be conscious, and you know that now again the COVID-19 coronavirus, it's an epidemic all over the world, not only in our country but also all over the world. You know that pandemic situation and their second lockdown, so we should be very conscious. আমাদের অনেক অনেক সচেতন হওয়া উচিত। So don't forget to use mask while moving out, and always try to maintain the social distance, at least 3 feet social distance, in order to protect ourselves from this epidemic, I mean COVID-19 coronavirus. So if you want to be healthy, if you want to be able to maintain a carefree life, if you want to protect from this serious disease, you must be careful. We all must be careful. So don't neglect the rules of health. Always try to maintain the rules of health. Inshallah will be okay. এই যে শেষে বললাম উইল বি ওকে, এর মানে হচ্ছে আমরা ভালো থাকবো, ভালো হব, ব্যাপারটা এরকম, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। সো মে আল্লাহ ব্লেস ইউ অল। আল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক, আপনাদের মঙ্গল করুক, এই প্রত্যাশা রেখে আপাতত এই ক্লিপটি এখানে শেষ করছি। এবং আপনারা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, শিখবেন এবং প্র্যাকটিস করবেন, কিন্তু প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ, তাহলে ভালো ইংরেজি শিখতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে, উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।